নমস্কার। বিক্রম ভিলা রহস্যের সিজন 3 এর পরবর্তী অংশ আজকে শোনাব। স্নিগ্ধা জুতোটার সামনে এসে থমকে দাঁড়ালো। তার হৃৎপিণ্ডের ধকধক শব্দ যেন বুকের ভেতর থেকে বেরিয়ে চারপাশে ছড়িয়ে পড়ছে। অবিকল সেই জুতো, তন্ময়ের মোবাইলে দেখা ছবিটার সঙ্গে হুবহু মিল। তন্ময় জঙ্গলে গিয়েছিল বাম পায়ের পাটির জুতোটা দেখতে, আর এখানে অযত্নে পড়ে আছে ডান পায়েরটা। তার মানে পরশু রাতে অন্ধকারে যে লোকটা তন্ময় আর কিঙ্করকে দেখে পালিয়েছিল সে আর কেউ নয়, এই বাড়িরই কেউ। প্রাণকৃষ্ণবাবু নাকি তরুণ? স্নিগ্ধা আর দেরি করল না। কাঁপা কাঁপা হাতে মোবাইলটা বের করে জুতোর পাটিটার একটা ছবি তুলে নিল। ঠিক সেই মুহূর্তে পিছনে কারোর পায়ের শব্দ শুনতে পেল। এখানে কি করছো মা? চমকে ঘুরে তাকালো স্নিগ্ধা। দেখল প্রাণকৃষ্ণবাবুর স্ত্রী মমতা দেবী খুঁড়িয়ে খুঁড়িয়ে তার দিকে এগিয়ে আসছেন। স্নিগ্ধা কয়েক মুহূর্তের জন্য কি বলবে ভেবে পেল না। তার বুক ধড়ফড় করছে। মমতা দেবী কাছে এসে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হরিপদর কোনো খবর পেলে মা? আমি যে একটু তোমাদের বাড়ি গিয়ে পাশে দাঁড়াবো সে উপায় নেই। বাতের ব্যথায় কয়েকদিন ধরে ঠিক মতো হাঁটতেই পারছি না। স্নিগ্ধা কোনো মতে নিজেকে সামলে নিয়ে জুতোর দিকে ইশারা করে বলল, কাকিমা, এই জুতোটা এখানে এভাবে পড়ে আছে কেন? মমতা দেবী চশমার ফাঁক দিয়ে জুতোটার দিকে তাকিয়ে বললেন, আরে ওটা তো তোমার কাকা বাবুর, ওখানে কি করে গেল জুতোটা? তিনি এদিক ওদিক তাকাতে তাকাতে বললেন, আরেক পায়ের জুতোটা কোথায় গেল? তারপর হালকা বিরক্তির সুরে বিড়বিড় করে বলতে লাগলেন, মানুষটা যদি কিচ্ছু গুছিয়ে রাখে পরে এসে বলবে মমতা আর এক পায়ের জুতো কোথায়। সব কিছুই এত স্বাভাবিক যেন ব্যাপারটার মধ্যে বিন্দু মাত্র রহস্য নেই। কিন্তু স্নিগ্ধার মাথার ভেতর ঝড় বয়ে যাচ্ছে। কাকাবাবু? তাহলে ওই অচেনা লোকটা কি কাকাবাবুই ছিল? নাকি কাকাবাবুর জুতো অন্য কারোর পায়ে? মমতা দেবী বললেন, দাঁড়িয়ে রইলে কেন মা? চলো ভেতরে গিয়ে একটু বসবে চলো। স্নিগ্ধা আমতা আমতা করে বলল, না কাকিমা, আমি ভাবলাম কাকাবাবু বা তরুণ হয়তো হাসপাতাল থেকে ফিরেছে, তাই খবর নিতে এলাম। ওরা কি এসেছে? না রে মা। মমতা দেবীর গলায় স্পষ্ট ক্ষোভ। কারোর তো কোনো খবরই নেই, সব কটা বেয়াক্কেলে। একটা ফোন করে খবর দিতে তো পারে। আমরা বাড়িতে বসে কত যে দুশ্চিন্তা করছি সে খেয়াল কি ওদের আছে? স্নিগ্ধা আর সেখানে দাঁড়ানোর সাহস পেল না। সে দ্রুত স্বরে বলল, কাকিমা, হরিকাকার খবর না পেয়ে খুব অস্থির লাগছিল, তাই চলে এসেছিলাম। আমি এখন আসি। এই বলেই সে আর এক মুহূর্তও দাঁড়ালো না। দ্রুত পায়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। রাস্তায় হাঁটতে হাঁটতেই চিন্তাগুলো মাথার ভেতর একের পর এক ধাক্কা দিতে লাগলো। কাকাবাবু অত রাতে জঙ্গলে কি করছিলেন? তন্ময় আর কিঙ্করকে দেখে কেনই বা তিনি দৌড়ে পালিয়ে গিয়েছিলেন? হঠাৎ একটা শীতল আশঙ্কা তার বুকের ভেতর কাঁপন ধরালো। কাকাবাবুই কি আমাদের বাড়ির এই ভয়ঙ্কর ঘটনার সঙ্গে জড়িত? তিনি কি তান্ত্রিকের সাহায্যে ওভাবে শ্রেয়াকে নিয়ে জঙ্গলে যান? কিন্তু কেন? আমাদের উপর কি প্রতিশোধ নিচ্ছেন? এই জন্যই কি তিনি বারবার এখানে আসার কথা বলছিলেন? মাথায় ভয়ঙ্কর আশঙ্কা উঠতেই তার শ্বাস আটকে গেল। পর মুহূর্তে ভাবল, না না, এটা হতে পারে না। কাকাবাবু ভালো হয়ে গেছেন, কিন্তু জুতোটা? স্নিগ্ধার ভাবতে পারছে না। সে হাঁটল না, প্রায় দৌড়েই নিজের বাড়ির দিকে ছুটল।
গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই দেখল কেকা ঢালাই পথটা ঝাঁট দিচ্ছে। স্নিগ্ধাকে দেখে সে ঝাঁট দেওয়া থামিয়ে উদ্বিগ্ন স্বরে বলল, বৌদি, হরিকাকার পড়ে যাওয়ার কথা শুনলাম, খুব খারাপ লাগলো। কেমন আছে হরিকাকা? স্নিগ্ধা এক মুহূর্তের জন্য থমকে গেল। গতকাল সন্ধ্যের আগের সেই দৃশ্যটা আবার চোখের সামনে ভেসে উঠল। কেকা নিচু হয়ে মাটি থেকে কিছু একটা তুলে দ্রুত শাড়ির ভাঁজে লুকিয়ে নিয়েছিল। অকারণে একটা অস্বস্তি বুকের ভেতর খচখচ করে উঠল। তবু এই মুহূর্তে এসব নিয়ে ভাবার অবকাশ নেই তার। মাথার ওপর যেন একের পর এক বিপদ ভেঙে পড়ছে। সে কোনো উত্তর না দিয়ে দ্রুত ভেতরে ঢুকে গেল। পিছন থেকে কেকার গলা ভেসে এলো, চিন্তা করো না বৌদি, হরিকাকার মতো ভালো মানুষের নিশ্চয়ই জ্ঞান ফিরে আসবে। স্নিগ্ধা কিছু বলল না। হল ঘরে ঢুকতেই দেখল সুরেনবাবু সোফার ওপর বসে আছেন। কিছুটা দূরে সোফার এক পাশে গম্ভীর মুখে বসে আছেন প্রতিমা দেবী। দুজনেই উৎকণ্ঠিত চোখে তার দিকে তাকালেন। সুরেনবাবু ব্যাকুল স্বরে বললেন, মা, হরিপদর কোনো খবর পেলে? স্নিগ্ধা উত্তর দেওয়ার আগেই হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে তন্ময়ের নাম দেখে বুকের ভেতরটা ধপ করে উঠল। কাঁপা হাতে ফোনটা ধরতেই ওপার থেকে তন্ময়ের ক্লান্ত চাপা গলা ভেসে এলো, স্নিগ্ধা। স্নিগ্ধার গলা শুকিয়ে কাঠ। হরিকাকা? এক সেকেন্ডের ক্ষুদ্র নীরবতা। তারপর, জ্ঞান ফিরেছে। শব্দটা যেন বজ্রপাতের মতো আঘাত করল, কিন্তু সেই আঘাতের ভেতরেই লুকিয়ে আছে অবিশ্বাস্য স্বস্তি। স্নিগ্ধার ঠোঁট কাঁপতে লাগলো। সত্যি? হ্যাঁ, তবে খুব দুর্বল, পুরোপুরি স্বাভাবিক না। স্নিগ্ধা তাড়াতাড়ি ফোনটা লাউড স্পিকারে দিল। সুরেনবাবু আর প্রতিমা দেবী নিঃশ্বাস আটকে শুনছেন। তন্ময় ধীরে ধীরে বলতে লাগলেন, মাথায় আঘাতটা বেশ গভীর, অনেক ব্লিডিংও হয়েছে। ডাক্তারবাবু প্রথমে ক্ষতটা ক্লিন করে সেলাই করেছে। ঘরের ভেতর নিস্তব্ধতা আরও ঘন হলো। এখন রক্ত দিচ্ছে। হিমোগ্লোবিন অনেক নেমে গিয়েছিল, আমি রক্ত দিয়েছি। প্রতিমা দেবীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। স্নিগ্ধার বুকটা মোচড় দিয়ে উঠল। হরিকাকা কথা বলেছে? একটু চোখ খুলেছে, আমাদের চিনেছে, কিন্তু ঠিক মতো কথা বলতে পারছে না। তন্ময়ের গলায় স্পষ্ট উদ্বেগ। ডাক্তার বলেছে হেড ইঞ্জুরি সিরিয়াস, এক্ষুনি সিটি স্ক্যান করাবে। সুরেনবাবুর হাতের আঙুল কেঁপে উঠল। স্নিগ্ধার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। ভেতরে ব্লিডিং আছে কিনা সেটা দেখবে, ব্রেন সোয়েলিংও চেক করবে। এবার ভয়টা যেন স্পষ্ট রূপ নিল। স্নিগ্ধা খুব আস্তে বলল, ডাক্তারবাবু কি বলছেন? পরবর্তী 24 ঘন্টা খুব ইম্পর্ট্যান্ট, অবজারভেশনে রাখবে, বারবার নিউরোলজিক্যাল চেক করবে। কথাগুলো যতটা ক্লিনিক্যাল ততটাই ভয়ঙ্কর। তারপর হঠাৎ তন্ময়ের গলার স্বর নরম হয়ে এলো, তোমরা সবাই ঠিক আছো তো? স্নিগ্ধার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আছি। খেয়ে নিও সময় মতো, নিজের আর বাড়ির সবার খেয়াল রেখো। আমরা কখন ফিরব বলতেই পারছি না। স্নিগ্ধা চটি জুতোটার কথা বলতে গিয়েও পারল না। রিপোর্ট হলে জানাবো, এই বলে তন্ময় ফোন কেটে দিল। ফোনটা নিস্তব্ধ হয়ে যেতেই ঘরের ভেতর যেন এক অদৃশ্য ভার নেমে এলো। হরিকাকার জ্ঞান ফিরেছে, স্বস্তি আছে, কিন্তু সেই স্বস্তির শরীরে এখনো জড়িয়ে আছে ভয়। সুরেনবাবু ধীরে ধীরে স্নিগ্ধার হাত চেপে ধরলেন, গলা ভারী। সিটি স্ক্যানে কি আসে কে জানে? তার চোখে আতঙ্কের ছায়া। হে ভগবান, হরিপদকেও যেন আমাদের কাছ থেকে কেড়ে নিও না। স্নিগ্ধা চোখ মুছে
নিজেকে শক্ত করল। জ্ঞান যখন ফিরেছে, হরিকাকা ফিরে আসবেই। নিজেকেই যেন আশ্বস্ত করার চেষ্টা করছে। প্রতিমা দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন, রিপোর্ট ভালোই আসবে। অনেক ধকল গেছে তোমার ওপর দিয়ে মা, এবার কিছু মুখে দিয়ে শুতে যাও। স্নিগ্ধা কিছু বলল না। 9টার দিকে কেকার স্বামী সুজন এলো মন্দিরের পাশের দিকটা পরিষ্কার করতে। তাকে দেখেই স্নিগ্ধা বলল, আজ আর কাজ করতে হবে না, পরে একদিন এসো। হরিকাকা। কেকা তাড়াতাড়ি কথা কেটে বলল, বৌদি করুক না কাজটা, ও নিজের মতো করে ভালো করে ঝোপঝাড় পরিষ্কার করে দেবে। আজ যদি কাজ না দাও তাহলে শুধু শুধু ওর আশাটাই নষ্ট হবে, এখন আর কোথাও কাজ পাবে না। স্নিগ্ধা একটু থেমে গেল। কথাটা অস্বীকার করার মতো নয়। গরিব মানুষ, নিশ্চয়ই আশায় ভরসায় এসেছে। সে নরম গলায় বলল, ঠিক আছে, করতে বলো, তবে খেয়াল রেখো কোনো গাছপালা যেন নষ্ট না হয়। সুজন মাথা নেড়ে শান্তস্বরে বলল, না বৌদি, কিছুই নষ্ট হবে না। এই বলে সে মন্দিরের দিকে এগিয়ে গিয়ে কাজে লেগে পড়ল। দুপুরের দিকে সুরেনবাবু, প্রতিমা দেবী, স্নিগ্ধা আর শ্রেয়া সোফায় গম্ভীর মুখে বসে আছে। ঘরের ভেতর অস্বস্তিকর নিস্তব্ধতা জমাট বেঁধে আছে। তাদের থেকে একটু দূরে আলাদা একটি চেয়ারে বসে মিষ্টি, তার হাতে সেই পুতুলটা। আশ্চর্য নির্লিপ্ত ভঙ্গিতে সে পুতুলের সঙ্গে খেলছে। হঠাৎ স্নিগ্ধার ফোন বেজে উঠল। তন্ময়। স্নিগ্ধার বুকের ভেতরটা ধক করে উঠল। সে তাড়াতাড়ি ফোন ধরল। হ্যালো, এখন কেমন আছে হরিকাকা? ঘরের সবাই একসঙ্গে তাকালো তার দিকে। সুরেনবাবু উৎকণ্ঠিত গলায় বললেন, লাউড স্পিকারে দাও। স্নিগ্ধা হাত কাঁপতে কাঁপতেই লাউড স্পিকার অন করল। ওপাশ থেকে তন্ময়ের গলা ভেসে এলো, সিটি স্ক্যান রিপোর্ট এসে গেছে। ঘরের বাতাস যেন আরও ভারী হয়ে উঠল। 1 সেকেন্ডের টান টান নীরবতার পর তন্ময় বলল, চিন্তার কিছুই নেই। প্রতিমা দেবী বুক থেকে চাপা নিঃশ্বাস বেরিয়ে এলো। তন্ময় ধীরে ধীরে বলতে লাগলো, খুলিতে কোনো ফ্র্যাকচার নেই, ব্রেনেও ইন্টারনাল ব্লিডিং ধরা পড়েনি। স্নিগ্ধার আঙুল শক্ত হয়ে গেল ফোনের গায়ে। আঘাতটা মাথার বাইরের নরম টিস্যুতেই সীমাবদ্ধ, ফুলে গেছে আর একটা গভীর কাটা আছে, তাই এত রক্ত বেরিয়েছিল। ঘরের সবাই নিঃশব্দে শুনছে। সুরেনবাবু নিচু গলায় জিজ্ঞাসা করলেন, জ্ঞান হারিয়েছিল কেন? ডাক্তারবাবু বলেছেন মাথায় জোর ধাক্কা লেগেছিল, সেই ট্রমা থেকেই সাময়িকভাবে জ্ঞান হারিয়েছিল। স্নিগ্ধার গলা কেঁপে উঠল। ভেতরে কোনো ঝুঁকি নেই তো? তন্ময় শান্ত গলায় বলল, এই মুহূর্তে রিপোর্টে বড় কোনো জটিলতা নেই, তবে ধাক্কাটা একেবারে হালকা নয়। ঘরের ভেতর আবার চাপা নীরবতা। ডাক্তার মাইল্ড কনশনের কথা বলেছেন, তাই মাথা ঘোরা, দুর্বল লাগা বা বমি ভাব হতে পারে। প্রতিমা দেবী অজান্তেই আঁচল মুঠো করে ধরলেন। তন্ময় বলে চলল, সেফটির জন্য 2-3 দিন অবজারভেশনে রাখবেন, এখন স্থিতিশীল আছে। ঘরের ভেতর চাপা স্বস্তির ঢেউ বয়ে গেল। কেউ কথা বলল না। তবু স্নিগ্ধা ধীরে সোফার হাতল চেপে চোখ বন্ধ করল। প্রতিমা দেবী ঠাকুরের নাম জপতে জপতে চোখ মুছলেন। সুরেনবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, যেন বুকের ওপর চাপা ভারটা অবশেষে একটু নেমেছে। স্নিগ্ধা ধীরে ধীরে ফোনটা নামালো। একটু স্বস্তি পেলাম। এই বলে সুরেনবাবু উঠে নিজের ঘরের দিকে গেলেন। প্রতিমা দেবী খাওয়ার ঘরে গেলেন। হঠাৎ মিষ্টি খিলখিল করে হেসে উঠল। স্নিগ্ধা আর শ্রেয়া দুজনেই চমকে তাকালো। মিষ্টি পুতুলটার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু সেই হাসিতে কেমন যেন
এক অদ্ভুত ছন্দ, স্বাভাবিক শিশুসুলভ উচ্ছ্বাস নেই, বরং যেন কারোর সঙ্গে নীরব গোপন আলাপ। শ্রেয়া ভ্রু মুচকে ডাকল, এই মিষ্টি। মিষ্টির কোনো সাড়া দিল না। পুতুলটার মুখের দিকে তাকিয়ে যেন ধীরে ধীরে মাথা নাড়তে লাগলো, যেন কেউ তার সঙ্গে কথা বলছে। ঘরের ভেতর আবার অস্বস্তিকর নিস্তব্ধতা নেমে এলো। খাওয়ার ঘর থেকে প্রতিমা দেবীর গলা ভেসে এলো, শ্রেয়া, এদিকে এসো তো। শ্রেয়া তাড়াতাড়ি খাওয়ার ঘরে চলে গেল। স্নিগ্ধা একা বসে রইল। ঠিক তখনই পুতুলটার মাথা যেন আস্তে করে কাত হয়ে গেল। তার নিষ্প্রাণ চোখ দুটো অস্বাভাবিক স্থিরতায় স্নিগ্ধার দিকে থেমে রইল, আর ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক অস্পষ্ট শীতল হাসি। স্নিগ্ধার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। সে চোখ ফেরাতে চাইল, কিন্তু পারল না। এক মুহূর্তের জন্য স্নিগ্ধার মনে হলো পুতুলটা যেন তাকে ব্যঙ্গ করছে। ঠিক পরের মুহূর্তেই আর একটা চিন্তা বিদ্যুতের মতো মাথার ভেতর ঝলসে উঠল। না, এটা ব্যঙ্গ নয়, এ যেন অন্য কিছু। এ যেন নিঃশব্দে জানিয়ে দেওয়া সব কিছুর কেবল শুরু, এর থেকেও আরও ভয়ানক কিছু ঘটবে। এই পুতুলটাকে কিভাবে নষ্ট করবে স্নিগ্ধা কিছুতেই বুঝে উঠতে পারছে না। ঠিক তখনই ভুবনবাবু আর প্রাণকৃষ্ণবাবু ঘরে ঢুকলেন। প্রাণকৃষ্ণবাবুর দিকে চোখ পড়তেই স্নিগ্ধার বুকের ভেতরটা ধক করে উঠল। এক শীতল স্রোত বয়ে গেল তার শরীর জুড়ে। হঠাৎই এক ভয়ঙ্কর চিন্তা মাথার ভেতর উঁকি দিল। সত্যি কি কাকাবাবু এই সমস্ত অদ্ভুত ভয়ানক ঘটনাগুলোর পিছনে আছেন? তান্ত্রিকের সাহায্য নিয়ে আমাদের সঙ্গে খেলছেন? আমাদের সবাইকে শেষ করে দেওয়ার কোনো অদৃশ্য পরিকল্পনা আছে তার? চিন্তাটা মাথায় আসতেই স্নিগ্ধার বুকটা যেন মোচড় দিয়ে উঠল। না না, এ অসম্ভব। এই মানুষটা খুব ভালোবাসে তাদের, কত স্নেহ, কত আপন আচরণ। মনটা কিছুতেই সেই ভাবনাকে মানতে চাইল না। তবু অদ্ভুতভাবে সন্দেহের সেই ঠান্ডা কাঁটা যেন মাথার ভেতর গেঁথেই রইল। বিকেলের দিকে কেকা রান্নাবান্না আর ঘরের অন্যান্য কাজ সেরে বাইরে বেরিয়ে এলো। তার একটু পরেই সুজনও এসে পাশে দাঁড়ালো। স্নিগ্ধার দিকে তাকিয়ে সুজন হালকা ক্লান্ত কিন্তু সন্তুষ্ট গলায় বলল, বৌদি, যতটুকু পরিষ্কার করেছি ভালো করেই করেছি, একবার দেখে এসো গিয়ে। একটু থেমে আবার বলল, কাল আবার এসে বাকি কাজটা করে দেব। কেকা মৃদু হাসল। তারপর দুজনে ধীরে ধীরে গেটের দিকে বেরিয়ে গেল। মুহূর্তের মধ্যেই স্বামী স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে গেল। সন্ধ্যের একটু পর তন্ময় বাড়ি ফিরল। স্নান সেরে খাওয়া দাওয়া শেষ করে সে দোতলার নিজেদের ঘরে গিয়ে বসল। মুখে ক্লান্তির ছাপ, চোখে চাপা অস্থিরতা। স্নিগ্ধাও এসে তার পাশে বসল। তন্ময় মোবাইলটা তুলে নিল। সেই বিশুতান্ত্রিকের নম্বর বের করল। ফোনটা কয়েকবার রিং হতেই ওপাশ থেকে ভারী গলায় ভেসে এলো, হ্যাঁ বল। তন্ময়ের গলা শুকনো, চাপা উত্তেজনায় কাঁপছে। তান্ত্রিক বাবা, আজ একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। হরিকাকার উপর হামলা হয়েছে, মাথায় মারাত্মক আঘাত, অল্পের জন্য প্রাণে বেঁচেছে। তান্ত্রিকের শান্ত অদ্ভুত ঠান্ডা গলা। বলেছিলাম অমাবস্যার আগে আমি কিচ্ছু করতে পারবো না। তন্ময়ের গলায় অসহায়তা স্পষ্ট হয়ে উঠল। কিন্তু তান্ত্রিক বাবা, হরিকাকার খুব বড় ক্ষতি হয়ে যেতে পারত। এবার যদি বাড়ির অন্য কারোর ওপর। বিশুতান্ত্রিক হঠাৎ কড়া স্বরে থামিয়ে বললেন, অন্য তান্ত্রিক ডেকে এনে ভুল করেছিস। খালি খালি তার প্রাণ গেল। ঘরের বাতাস যেন জমে গেল। তন্ময় হতবাক গলায় বললেন, আপনি আপনি কিভাবে জানলেন? ওপাশে কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর ধীর গম্ভীর স্বর, সব খবর আমার কাছে আসে। কথাটা শুনে
তন্ময়ের মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নেমে এলো। এখন শান্ত থাক। তোরা যত বেশি নড়াচড়া করবি ওরা তত বেশি ক্ষিপ্ত হয়ে উঠবে। তন্ময়ের গলা কেঁপে উঠল। তাহলে আমরা কি করব? অপেক্ষা কর, আর মনে রাখ তোদের সঙ্গের লোকেরা খুবই দুর্বল। তোরা যদি বাড়াবাড়ি করিস। একটু থামলেন তিনি, গলা আরও ভারী হয়ে উঠল। ক্ষতি কিন্তু তাদেরই হবে। লাইনটা নিস্তব্ধ হয়ে গেল। তন্ময় কিছুক্ষণ ফোনটা কানে চেপে নিশ্চুপ বসে রইল। তারপর ধীরে ধীরে ফোন নামালো। স্নিগ্ধা এতক্ষণ নিঃশব্দে সব শুনছিল। তার গলা শুকিয়ে কাঠ। সে ফিসফিস করে বলল, কিঙ্কর আর আমরা দুজন ছাড়া তো কেউ জানে না রাতে যে তান্ত্রিক মারা গেলেন তিনি আমাদের বাড়িতে এসেছিলেন। তাহলে বিশুতান্ত্রিককে খবরটা কে দিল? তন্ময় ক্লান্ত চোখে তাকালো, নিম্নস্বরে বলল, হয়তো তান্ত্রিকের মৃত্যুর খবর শুনেই বুঝতে পেরেছেন। স্নিগ্ধার বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। পুলিশকে যদি আমাদের কথা বলেন? তন্ময় ঠান্ডা গলায় বলল, তখন দেখা যাবে। একটু থেমে ক্লান্ত গলায় যোগ করল, আমি আর পারছি না, খুব ক্লান্ত লাগছে, একটু ঘুমোবো। এই বলেই সে শুয়ে পড়ল। ঘরটা আবার নিঃশব্দ হয়ে গেল। রাত 11:30টার দিকে তন্ময়ের ঘুম ভাঙল। চোখ খুলেই সে দেখল স্নিগ্ধা তার পাশে বসে আছে। ঘরে ডিম লাইট জ্বলছে। তন্ময় ধীরে ধীরে হাত বাড়িয়ে স্নিগ্ধার হাতটা চেপে ধরল। গলা ভারী, অসহায়। কি করব বলো তো, কিছুই মাথায় আসছে না। একটু থেমে গভীর নিঃশ্বাস ফেলে বলল, কে যে করছে এসব, আর কেনই বা করছে আমাদের সঙ্গে? স্নিগ্ধা কিছুক্ষণ চুপ করে রইল। মনে হলো যেন ভেতরে ভেতরে লড়াই করছে। শেষ পর্যন্ত ধীরে ধীরে বলল, তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। তন্ময় চোখ তুলে তাকালো। স্নিগ্ধা গলা নিচু আর অস্বস্তিতে কাঁপা। যে বাম পায়ের চটি জুতোটার ছবিটা তুমি দেখিয়েছিলে, ওটার ডান পায়ের জুতোটা আমি কাকাবাবুদের বাড়িতে দেখেছি। কাকিমা বললেন ওটা কাকাবাবুর। ঘরের বাতাস যেন আচমকাই ভারী হয়ে উঠল। তন্ময় কয়েক সেকেন্ড নিশ্চুপ বসে রইল। তারপর হঠাৎ মাথা নাড়ল। না, হে অসম্ভব। গলায় দৃঢ় অস্বীকার। কাকাবাবু আমাদের সঙ্গে এমন করতে পারেন না। স্নিগ্ধা কোনো কথা না বলে মোবাইল বের করলো। স্ক্রিনে ডান পায়ের জুতোটার ছবিটা খুলে তন্ময়ের সামনে ধরল। ছবিটা দেখেই তন্ময়ের বুকটা ধক করে উঠল। চোখে এক ঝলক দোটানা ফুটে উঠলেও সে নিজের যুক্তিকেই আঁকড়ে ধরল। রাতে আমাদের দেখে পালানো লোকটা অন্য কেউও হতে পারে, জুতো অন্য কারোরও হতে পারে। একই রকম ডিজাইন তো অনেকেরই থাকে। একটু থামল। আর লোকটা দৌড়ানো দেখে তো মনে হয় না ওটা কাকাবাবু। কাকাবাবুর বয়স হয়েছে। সে কপালে হাত বোলালো। কয়েক মুহূর্ত পর দাঁতে দাঁত চেপে বলল, কাকাবাবুর জুতোর অন্য পাটিটা নিশ্চয়ই ওনার বাড়িতেই আছে। চোখে অদ্ভুত কঠিন দৃষ্টি ফুটে উঠল। যেই এটা করে থাকুক। একটু থামল। গলা নিচু, ঠান্ডা। লোকটাকে আমি খুঁজে বের করবই। রাত 12টা পেরিয়েছে। ঘরের ভেতর নিস্তব্ধতা এত ঘন যে নিজের শ্বাসের শব্দ আলাদা করে চেনা যাচ্ছে। তন্ময় নিঃশব্দে উঠে দাঁড়ালো। তার চোখে এক কঠিন সংকল্প। সে নিচু গলায় স্নিগ্ধাকে বলল, আজ আমি একাই যাব। কিঙ্করকে আর নতুন করে কোনো ঝুঁকিতে ফেলতে চাই না। স্নিগ্ধা অপলক তাকিয়ে রইল। তার চোখের নিচে দুশ্চিন্তার কালচে দাগ, তবু কণ্ঠে এক অদ্ভুত সতর্কতা। সে ফিসফিস করে বলল, ঠিক আছে, কিন্তু খুব সাবধানে থেকো।
মনে রেখো, সেদিন রাতে জঙ্গলে তোমাকে কাকাবাবু দেখেছেন। তুমি যে তাকে সন্দেহ করছো, সেটা যদি তিনি বুঝে যান, তবে তোমাকে সরানোর জন্য কোনো ভয়ঙ্কর পরিকল্পনা করে রাখতে পারেন। তন্ময় দৃঢ়ভাবে মাথা নাড়ল। আমি জানি। বাড়ির সামনের আলোটা নিভিয়ে বেরোবো, তারপর মন্দিরের পিছনের গেট দিয়ে জঙ্গলে ঢুকবো। স্নিগ্ধা ভীত স্বরে বাধা দিয়ে বলল, কিন্তু ওদিকটাই তো ঝোপ জঙ্গলে ভরা। কেকার স্বামী সুজন এখনও ওদিকটা পরিষ্কার করেনি মনে হয়। সাপপোকের ভয় আছে। তন্ময় শান্ত কিন্তু যুক্তিপূর্ণ গলায় উত্তর দিল, জানি, কিন্তু সামনের গেট দিয়ে বেরোনো মানেই বিপদ। কেউ যদি নজর রাখে তবে আমি ধরা পড়ে যাব। আমি চাই না কাকাবাবু আগে থেকে সতর্ক হয়ে যান। আর শোনো, শ্রেয়া বেরোলে আমায় মেসেজ করে দিও। তন্ময় টর্চ আর মোবাইল হাতে নিয়ে দরজার বাইরে এসে থমকে দাঁড়ালো। তার দৃষ্টি গিয়ে আটকালো শ্রেয়ার ঘরের দিকে। দরজাটা বন্ধ। সে আর স্নিগ্ধা নিঃশব্দে নিচে নেমে এলো। দুজনেই বারান্দায় গিয়ে দাঁড়াতেই তন্ময় সুইচ অফ করে দিল। মুহূর্তের মধ্যে পুরো উঠোন অন্ধকারে ডুবে গেল। আমি যাচ্ছি, ফিসফিস করে বলে তন্ময় অন্ধকারের বুক চিরে মন্দিরের দিকে অদৃশ্য হয়ে গেল। স্নিগ্ধা কয়েক সেকেন্ড রুদ্ধশ্বাসে অপেক্ষা করে আবার বাইরের আলোটা জ্বেলে দিল, যাতে দূর থেকে দেখলে মনে হয় সব স্বাভাবিক। তন্ময় মন্দিরের পিছনের গেটটার কাছে এসে দাঁড়ালো। বুকটা ঢিপ ঢিপ করছে। মরচে ধরা লোহার গেটটা খুলতেই এক চিলতে কর্কট শব্দ হলো। সে থমকে দাঁড়িয়ে চারপাশে কান পাতল। জনমানবের চিহ্ন নেই। ঝোপঝাড়ের আড়াল থেকে ভেসে আসছে রাতের পোকামাকড়ের একঘেয়ে একটানা ডাক, যা এই নিস্তব্ধতাকে আরও অসহনীয় করে তুলছে। মাঝে মধ্যে দূরের কোনো ঝোপ থেকে শেয়ালের হুক্কা হওয়া ডাক ভেসে আসছে, যেন অন্ধকারের কোনো অশুভ সংকেত দিচ্ছে তারা। এই বন্য শব্দের মাঝে নিজের হৃদস্পন্দনের শব্দও যেন তন্ময় স্পষ্ট শুনতে পাচ্ছে। সে সাবধানে বাইরে পা রাখল। রাস্তা দিয়ে গেলে সে সহজেই কারোর নজরে পড়ে যেতে পারে, তাই সে ইচ্ছে করেই রাস্তা ছেড়ে পাশের ঘন জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। হাতড়ে একটা মজবুত লাঠি তুলে নিল সে। পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ। প্রতিটা পদক্ষেপ হিসেব করে ফেলছে সে। টর্চ জ্বালালো না, কারণ এই অন্ধকারই এখন তার একমাত্র কবচ। জঙ্গলের ভেতর দিয়ে ঘুর পথে সে শেষ পর্যন্ত প্রাণকৃষ্ণবাবুদের বাড়ির কাছের একটা বড় শিরীষ গাছের আড়ালে এসে দাঁড়ালো। এখান থেকে গেটটা পরিষ্কার দেখা যাচ্ছে। পুরো বাড়িটা যেন একটা শ্মশানের মতো নিস্তব্ধ। তন্ময় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মশারা কানের কাছে বিরামহীন গুনগুন করছে, কিন্তু সে নড়ল না। 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, গেট খুলল না। কোনো ছায়াও নড়ল না। এই অস্বাভাবিক নিস্তব্ধতা তন্ময়ের বুকের ভেতর এক অজানা অস্বস্তি বাড়িয়ে দিল। সে পকেট থেকে মোবাইলটা বের করে দেখল স্নিগ্ধার কোনো মেসেজ নেই। তার মানে শ্রেয়া এখনও ঘর থেকে বেরোয়নি। হঠাৎ তার চোখে পড়ল কিছুটা দূরে একটা কিছু নড়াচড়া করছে। শিরীষ গাছের আড়ালে সে কুঁকড়ে গেল। অন্ধকারের মধ্যে একটা ছায়া দ্রুত গতিতে এগিয়ে আসছে। তন্ময়ের বুক ধড়ফড় করতে লাগলো। তবে কি তাকে দেখে ফেলেছে? লোকটা কি তাকে আক্রমণ করতে আসছে? এই লোকটা কি কাকাবাবু? সে লাঠিটা শক্ত করে আঁকড়ে ধরল। আত্মরক্ষার জন্য সে প্রস্তুত, কিন্তু না, ছায়াটা তার দিকে এলো না। একটা লোক দৌড়ে এসে ঝট করে প্রাণকৃষ্ণবাবুর গেট খুলে ভেতরে ঢুকে গেল। অন্ধকারের আবছা আলোতেও তন্ময় চিনতে ভুল করল না, ওটা তরুণ। তন্ময়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই তরুণকেই সে গতকাল বিকালে শ্রেয়ার সাথে কথা বলতে দেখেছিল। তবে কি তরুণী শ্রেয়াকে
ওই অবস্থায় জঙ্গলে নিয়ে যায়? তবে কি কাকাবাবু একা নন, তরুণও এই ভয়ঙ্কর চক্রের অংশ? স্নিগ্ধার মেসেজ না পেয়ে তন্ময় ভাবল নিশ্চয়ই কোনো বিপদের সম্মুখীন হয়েছে স্নিগ্ধা, না হয় শ্রেয়া বেরোয়নি। তন্ময় হতাশ আর চিন্তিত মনে বাড়ি ফিরে এলো। স্নিগ্ধার কোনো বিপদ হয়নি, আর শ্রেয়া বাড়ি থেকে বের হয়নি জেনে স্বস্তি পেল। তন্ময় স্নিগ্ধাকে সব কথা জানালো। তারপর নিচু স্বরে বলল, কাকাবাবু একা নন স্নিগ্ধা, তরুণও এই ঘটনার সাথে সরাসরি জড়িত। তুমি শ্রেয়াকে ভালো করে লক্ষ্য করো, ওর ওপর কোনো শারীরিক অত্যাচার হচ্ছে কিনা। স্নিগ্ধা বিষণ্ণ মনে বলল, তেমন কিছু তো নজরে আসেনি। ঠিক আছে, তবু আমি দেখব। তারা শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে তারা ঘুমিয়ে পড়ল। শ্রেয়ার ঘরের দরজা নিঃশব্দে খুলে গেল। শ্রেয়া ঘর থেকে বেরোলো। স্নিগ্ধাদের দরজার দিকে তাকিয়ে শ্রেয়া এক পৈশাচিক শয়তানি হাসি দিল। তারপর ছায়ার মতো নিচে নেমে বাইরে বেরিয়ে গেল। প্রায় ঘণ্টাখানেক পর স্নিগ্ধার ঘুমটা হঠাৎ ভেঙে গেল। মোবাইলের স্ক্রিনে দেখল রাত 3:30। একটা অস্থিরতায় সে বিছানা ছেড়ে উঠল। পা টিপে টিপে ঘরের দরজা খুলে বাইরে পা রাখতেই সে পাথরের মতো জমে গেল। সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে শ্রেয়া। তার পরনের কাপড় অগোছালো, কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখে মুখে এক অদ্ভুত আভা, যেন সে কোনো ঘোরের মধ্যে আছে। স্নিগ্ধার দরজার আড়ালে সরে দাঁড়ালো। শ্রেয়া তাকে লক্ষ্য করল না। এক অদ্ভুত নির্লিপ্ত ভঙ্গিতে সে ধীরে ধীরে হেঁটে নিজের ঘরে ঢুকে পড়ল আর ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। স্নিগ্ধা পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার ইচ্ছে হলো তন্ময়কে ডেকে এক্ষুনি সবটা বলে, কিন্তু তন্ময়ের ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে সে থমকে গেল। তার উপর দিয়ে অনেক ধকল গেছে, এখন তার ঘুমের প্রয়োজন। সকালে কেকা এসে স্বাভাবিকভাবেই ঘরের কাজে লেগে গেল। এক হাতে একটা স্টিলের টিফিন বাটি নিয়ে হাসি মুখে ঢুকলেন প্রাণকৃষ্ণবাবু। স্নিগ্ধাকে বারান্দায় দেখেই তিনি বাটিটা বাড়িয়ে দিয়ে বললেন, এটা ধরো তো মা, তোমার কাকিমা নিজের হাতের বানানো আমের আচার। এই সময় মেয়েদের একটু টক আচার খেতে ইচ্ছা করে, তাই পাঠালো। স্নিগ্ধা বাটিটা নিল ঠিকই, কিন্তু তার হাত কাঁপছে। তার চোখের সামনে ভেসে উঠল সেই বাম পায়ের চটি জুতো আর জঙ্গলের ছায়া। এই মানুষটা কি সত্যিই তাদের আপনজন, নাকি স্নেহের মুখোশের আড়ালে এক কুটিল খুনি? স্নিগ্ধার ইচ্ছে করছে সরাসরি জিজ্ঞাসা করতে, কাকাবাবু, আপনার হারানো বাম পায়ের জুতোটা কি ফিরে পেয়েছেন? কিন্তু সে নিজেকে সামলে নিল। সুরেনবাবু ভেতর থেকে ডাকলেন, আরে প্রাণকৃষ্ণ, দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। স্নিগ্ধা মনে মনে আর্তনাদ করে উঠল, বাবা, তুমি জানো না, তোমার এই বন্ধু তোমার পুরো পরিবারকে শেষ করার জাল বুনছে। সে বাটিটা নিয়ে খাওয়ার ঘরের দিকে হাঁটতে লাগলো। তার বুকের ভেতর অস্বস্তিটা আবার মাথা চাড়া দিল। একই সন্দেহ, একই শীতল আশঙ্কা। কাকাবাবু যদি আবার আগের মতো আচারের ভেতরে যদি কিছু মেশানো থাকে? হাঁটতে হাঁটতেই তার মুখ শক্ত হয়ে গেল। খাওয়ার ঘরে ঢুকে চারপাশে একবার তাকালো, কেউ নেই। এক মুহূর্ত দেরি করল না সে। দ্রুত হাতে বাটিটার ঢাকনা খুলল। তারপর প্রায় চোরাগোপ্তা ভঙ্গিতে জানালার দিকে এগিয়ে গিয়ে গ্রিলের ফাঁক দিয়ে বাটিটা বাইরে বাড়িয়ে দিল। পরক্ষণেই এক ঝটকায় আচারটা উল্টে ফেলল। ঘন তৈলাক্ত বস্তুটা ছিটকে পড়ল। বাইরে ঝোপের ভেতর চাপা এক শব্দ। আবার সব শান্ত। 9টার দিকে কেকার স্বামী সুজন এসে মন্দিরের ওদিকটা গেল পরিষ্কার করতে। এদিকে তন্ময় হরিকাকাকে দেখতে হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। স্নিগ্ধাও যেতে চাইল, কিন্তু তন্ময় বাধা দিয়ে বলল, বাড়ির অবস্থা দেখছো তো, তুমি এখানেই থাকো, আমি আর কাকু যাচ্ছি। দেখি সুজন লোকটা মন্দিরের দিকটা কতটা পরিষ্কার করলো, ওর আবার কোনো ক্ষতি না হয়।
তন্ময় মন্দিরের কাছাকাছি গিয়ে দেখল সুজন ঘাম মুছতে মুছতে পকেট থেকে একটা ছোট্ট টিনের কৌটো বের করল। ঢাকনা খুলে এক চিমটি নস্যে নিয়ে নাকে টেনে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলল সে। তন্ময়ের চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। ঠিক এই কৌটোটার মতোই একটা কৌটো সে জঙ্গলে দেখেছিল, সেই একই রং, একই আকার, আর সবচেয়ে বড় কথা কৌটোটা ঠিক একইভাবে দোমড়ানো। আজকে শুনলেন বিক্রমভিলা রহস্যের সিজন 3 34 থেকে 36 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।